সমুদ্র আর হৃদয় এক অদ্ভুত রহস্যে ভরা। একটা ঢেউ ভিতর থেকে আসে আর একটা ঢেউ ভিতর থেকে উঠে আসে। সমুদ্রের জলে যেমন নোনা স্বাদ থাকে, হৃদয়ের মধ্যেও তেমনি অল্প একটু কষ্ট মিশে থাকে, যে কষ্টই তাকে গভীর করে, আর এই কষ্টই তাকে আরও সুন্দর করে তোলে। কেন জানি না, এই দ্বীপে এসে সেই কথাই বারবার মনে পড়ে। এক গ্রাস মায়া জড়ানো এই দ্বীপ, যার এক দিক যখন ঝড় ঝঞ্ঝায় ধ্বংস হয়ে পড়েছে, অপর দিক সবুজে সবুজ হয়ে নতুন একটা সৃষ্টি তৈরি করছে। সমুদ্র আর জীবনের জোয়ার ভাটার সাথে ভাগ্য আর নিয়তির বিরাম খেলা চলছে এই দ্বীপে। সেই দাঁড়িপাল্লার জীবন দেখাতে আজ তোমাদের নিয়ে যাব গল্পে গল্পে সেই দ্বীপে, যে দ্বীপে সকালটা এতটাই মায়াবী যে সেটা বহুদিন তোমার মনে গেঁথে থাকবে। রাত্রি যাপন করব সমুদ্রের ধারে খুব সুন্দর একটি ক্যাম্পে, এবং যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যেই রয়েছে 4 বেলা খাবার, এবং তা সাধ্যের মধ্যে। কথা দিচ্ছি, মন ভরে যাবে। দ্বীপটার নাম মৌসুমী আইল্যান্ড। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য আইল্যান্ড নেমড মৌসুমী আইল্যান্ড, লোকেটেড অ্যাট সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। তো এখন আমরা ঝাড়গ্রামে রয়েছি। ঝাড়গ্রাম থেকে 9টায় লোকাল ট্রেন ছাড়বে, দিয়ে এখান থেকে প্রথমে খড়গপুর যেতে হবে, দিয়ে খড়গপুর থেকে অন্য ট্রেনে হাওড়া যেতে হবে ফার্স্ট। তো চলো দেখতে থাকো। লোকাল ট্রেন টাটানগর টু খড়গপুর লোকাল, সময় 9:30 ছিল, এবং 10টার পরেই এসেছিল ট্রেনটা। এরপর এখানে ঝাড়গ্রামে স্টেশনের দৃশ্যটা দেখুন। এরকম দেখতে দেখতেই ট্রেন চলে এসছে। প্রচণ্ড শীত এবং রাত হয়ে গেছে, ফলে ট্রেনে ভিড় সেরকম ছিল না। দেখতে দেখতেই ঠান্ডা বাতাস এবং স্টেশনের পর স্টেশন পেরোতে পেরোতে আমরা পৌঁছালাম খড়গপুর জাংশন। মোটামুটি 30 মিনিট লেটে আমরা খড়গপুর পৌঁছালাম, এবং আমাদের পরবর্তী খড়গপুর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ট্রেন ছিল 3:05। ফলে এখানে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। এবং দেখুন, এই সমস্ত লোকেরা, এদেরও হয়তো ভোরের দিকে ট্রেন রয়েছে, ফলে তারা স্টেশন চত্বরে ঘুমিয়ে পড়েছে। পরে দেখতে দেখতেই আমাদের ট্রেন এসে পৌঁছায়, এবং খড়গপুর থেকে ট্রেন ছাড়ে। ট্রেনের গতি 103/4, এবং ট্রেনে আমরা সিট পেয়েছিলাম। দিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে ঢুকছি এখন। ভোরের দৃশ্যটা দেখুন। মোটামুটি 1 ঘন্টা এরকম লেট হয়েছিল ট্রেনের। ভেবেছিলাম এর থেকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারলে ভালো হয়, কিন্তু কি আর করা যায়। ফলে আমাদেরকে শিয়ালদা থেকে মোটামুটি ওই 7:10 বা 15-র দিকে যে লোকালটা রয়েছে, নামখানা লোকাল, সেটাই ধরতে হবে। গাইজ, তো আমাদের ট্রেন 27 মিনিট লেটে পৌঁছেছে, এবং চক্রধরপুর, টাটা, বোকারো, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো নেক্সট এরপরে কোথায় যাওয়ার? এরপরে শিয়ালদা যেতে হবে আমাদের। চলো দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ছিল শিয়ালদা থেকে 4টার যে লোকালটা, সেটা ধরে যাওয়ার। এই যে এটা হাওড়া স্টেশন থেকে বেরোনোর পরে তারপরে বাস স্ট্যান্ড যেতে হবে, বাস ধরতে হবে, কারণ এরপরে শিয়ালদা স্টেশন যেতে হবে। সেখান থেকে ট্রেন ধরতে হবে নামখানা লোকাল। তার আগে ফ্রেশ হয়ে নিতে হবে এখানে কোথাও। দেখা যাক কি হয়েছে। বাইরের দৃশ্যটা দেখুন সকালে। হাওড়া স্টেশন থেকে বেরিয়েই
যে 1 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে কিছু দূর গেলেই দেখতে পাবেন যে ওখানে শিয়ালদাগামী বাস পাওয়া যাবে এবং সকালবেলায় 20 টাকা নিচ্ছে, কিন্তু সাধারণ ভাড়া 10 টাকা। সকালে এবং সন্ধ্যায় নাকি তারা রেট বাড়িয়ে দেয় লোকজনের কাছে শুনলাম। এবং যেখানে বাস নামিয়ে দেবে সেখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন যে টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলেন, 4 টাকা সামথিং এক্সট্রা টাকা নিল শিয়ালদা আসতে, যে টিকিট তার এক্সট্রা 4 টাকা নিল। এবং লোকাল দাঁড়িয়ে রয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 7:14 ছাড়বে, ইতিমধ্যে সময় হয়ে গেছে। তো চলো দেখা যাক কেমন ভিড় রয়েছে ওখানে। এই যে নামখানা লোকাল ছেড়ে দিল গাইজ। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে নামখানা লোকাল। এবং নামখানা লোকাল ট্রেন সময় রয়েছে 4:15, 5:20, 7:14, 9:20 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। এবং সেখান থেকে নদী, নালা, খাল, বিল, খানকে দেখতে দেখতে আমরা অনায়াসে পৌঁছে যাব নামখানা লোকাল। এছাড়া যে সমস্ত লোকেরা নিজেদের প্রাইভেট কার বা বাইকে করে এই মৌসুমী আইল্যান্ডে আসতে চান তাদেরকে প্রথমে নামখানা আসতে হবে, এরপর আবার তাদেরকে এগিয়ে যেতে হবে। এই অপরূপ দৃশ্য কোথায় পাবে তোমরা কলকাতার মানুষ? দেখতে দেখতেই লোকাল ট্রেনে চলে এলো বাদাম পাটালি। আমরাও নিলাম 100 গ্রাম। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু শুধু দেখলেই কি, খেয়ে দেখা যাক কেমন টেস্ট। 20 টাকা শ নিল, দারুণ টেস্ট, ভালো লাগছে। দেখতে দেখতেই আমরা আবারও পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের বাইরেই রয়েছে অসংখ্য টোটো, এবং সেই টোটো ধরে আপনাদেরকে নিয়ে যাবে হিজুতের ঘাট অথবা পাতিবুনিয়া ঘাট। এখান থেকে মাথাপিছু 60 টাকা ভাড়া শেয়ারে, এছাড়া পুরো টোটো ভাড়া 300 টাকা নেবে এবং আপনাদেরকে নিয়ে যাবে সেই হিজুতের ঘাট, পাতিবুনিয়া ঘাট। কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে এখান থেকে টোটো বুক না করে কিছু দূর হেঁটে গিয়ে আপনারা মেন রোড থেকে যদি টোটো নেন তাহলে সেখান থেকে মাথাপিছু 30 থেকে 40 টাকা করে ভাড়া নেবে এবং আপনাকে একইভাবে নিয়ে যাবে হিজুতের ঘাট। টোটোতে আমরা উঠে পড়েছি, পথে পড়বে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের দুই দিকে যে দৃশ্যটা, একটা দারুণ অপরূপ দৃশ্য। এবং রাস্তাতে টোটো যে ড্রাইভার ছিল তার সাথে গল্প করতে করতে আমরা পৌঁছালাম স্মাইল বাজারে। 7 মাইল বাজার, এখানেই একটা টার্নিং রয়েছে 7 মাইল মার্কেটে। সেখানে ডান দিকে বেঁকে যে রাস্তাটা রয়েছে, এখানে সাইনবোর্ড রয়েছে, যেখানে ওই গাড়িটা দাঁড়িয়েছিল সেই গাড়িটার সাইডে রয়েছে। সেখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার যেতে হবে, তাহলেই আপনারা পেয়ে যাবেন হিজুতের ঘাট। এবং টোটো ড্রাইভারের সাথে গল্প করতে করতে যেটা জানতে পারলাম, এইদিকে কলা গাছ এবং নারকেল, সুপারি ইত্যাদি গাছ বেশি পরিমাণে রয়েছে। এখানেও আমরা পৌঁছে গেলাম হিজুতের ঘাট। এখানে মাথা পিছু 10 টাকা করে ভাড়া নেবে আপনাদেরকে এই চিনাই নদী পারাপারের জন্য। এবং সাইডে সাইডে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। ট্রেন ছাড়াও আপনারা যদি এই মৌসুমী আইল্যান্ডে আসতে চান তাহলে ধর্মতলা থেকে SBSTC বাস ছাড়ে বকখালিগামী। সেই SBSTC বাসে যদি আপনারা উঠেন তাহলে আপনাদেরকে এই 7 মাইল মার্কেটে নামতে হবে এবং সেখান থেকে টোটো ধরে আপনাদেরকে এই হিজুতের ঘাট অথবা পাতিবুনিয়া ঘাটে আসতে হবে। তারপরে চিনাই নদী পার হয়ে আবার আপনাকে টোটো ধরে এই মৌসুমী আইল্যান্ডে যেতে হবে এবং সেখানে মাথাপিছু 60 টাকা করে ভাড়া নেবে। এবং সকলের সাথে গল্প করতে করতে আমরা চিনাই নদী পার হলাম। পার হতে এখানে একটা অটো পেলাম। আর একটা কথা, আপনারা অনলাইনে মৌসুমী আইল্যান্ডে যে রিসর্টগুলি রয়েছে সেগুলি অনলাইনে কিন্তু বুকিং করবেন না, এখানে এসেই বুকিং করবেন।
এটাই বেস্ট উপায়। অনলাইনে অনেকটা বেশি টাকা পড়ে যায়, যেটা এসে আমরা বুঝতে পারলাম। তো চলো দেখতে থাকো। ডিজে টোটো দাদাকে আপনাদের রেজর্টের নামটা বললেই আপনাদেরকে রেজর্টের সামনে এসে নামিয়ে দেবে, এবং আসার পরে এখানে আমাদের বুকিং করা বিভিন্ন কাগজপত্র ডকুমেন্টস দেখানো মাত্রই আমাদের হাতে তুলে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। খেতে বেশ সুন্দর। তো এটা হচ্ছে আমাদের ডলফিন বিচের আমরা একটা রুম নিয়েছি। রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখুন মোটামুটি মিডিয়াম সাইজের এসি রুম রয়েছে, মিডিয়াম সাইজের একটা ফ্যান রয়েছে, 3টে বালিশ রয়েছে। আপনারা যদি 3 জন আছেন এখানে আরামসে থাকতে পারবেন শীতকাল। একটা ড্রেসিং টেবিল রয়েছে, মর্টিন রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, আর বাথরুমটা এখানে রয়েছে মোটামুটি ছোট সাইজের মধ্যে। একটা বেসিন দিয়েছে, আর এখানে কোমোড রয়েছে, এখানে একটা শাওয়ার রয়েছে, বালতি দিয়েছে। বাট এখানের ওই দরজা দিয়ে যদি রাতের বেলায় বাতাস আসে বুঝতে পারছি না, মানে ফাঁকা ফাঁকা রয়েছে। এটাই যা রুম। আর এইদিকে কি রয়েছে, পুরো সি বিচ দেখা যাবে, সি ফেসিং। এ ভাই সব দেখি, এইদিকে দেখুন পুরো। এখানে আমাদের হচ্ছে মানে যেটা বেডের যেদিকে মাথা করা হবে, সামনের দিকে ভিউটা দেখুন ভাই। জাস্ট এখানে বিকেল বেলায় চা মুড়ি ভাই সব আলাদাই একটা সমুদ্র বিচে। এবং সেই দূরে যে একটা রেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জম্মুদ্বীপ। হ্যাঁ, জম্মুদ্বীপ। তো চলো এখন স্নান করতে যাবো ওইদিকে, তারপর ওখানে দেখা হচ্ছে। সিঙ্গেল কটেজ মনে হয়, এভাবে ভিতরে হালকা দেখতে পারে, 2 জন মোটামুটি হয়ে যাবে আরামসে। সিঙ্গেল ওই সাইডে রয়েছে, উপরে রয়েছে, ওগুলো বাঁশের উপরে রয়েছে, এগুলো সরাসরি নিচে রয়েছে, কিন্তু বিছানা করা আছে বুঝতে পারছি। একটা তাবু টাইপের রয়েছে, আর এই সাইডে তাবু টাইপের হয়তো 5-6 জন বা তারও বেশি হয়তো ধরাবে। এগুলোতে 900 টাকা পার পারসন, এগুলো 900 টাকা পার হেড। ওগুলোতে এগুলো তো 950 1000 এরকম কিছু করা আছে হয়তো প্রাইস। আর ঠিক তারই পাশে দেখতে পাবেন সমুদ্র। আপনি ভাই সাহেব স্নানের জন্য রেডি হয়ে গেছি। করার জন্য স্পেশালি বানানো হয়েছে। এখানে যারা ড্রিঙ্ক করেন সন্ধ্যাবেলাতে দেখুন পুরো সেট আপ লাগানো আছে, লাইট এবং সব কিছুই। এখানে চাইলেই ড্রিঙ্ক করতে পারেন বসে, সামনে সমুদ্রের ভিউ সঙ্গে সঙ্গে। তড়িৎ বসে আছে। সন্ধ্যাতে আজ ড্রিঙ্ক হবে নাকি? হালকা করে বিয়ার হবে নি বাদ দাও, ওরা এসবে নেই। সামনে দেখো এভাবে অনেক টেন্ট ফ্যান্ট করা আছে। সামনে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু জুম করে দেখাই। অনেকগুলো বোট রাখা আছে ওই সাইডে। আর এই সামনে যেটা এই একটা মার্ক দেখতে পাচ্ছেন, এটা কি দ্বীপ? দ্বীপটার নাম কি? জম্বুদ্বীপ নাম। হ্যাঁ, কিসের জন্য নাম জানা হয়নি। তো নেক্সট আমরা চান করতে যাই, আর দেখতে থাকুন পরবর্তী। সমুদ্রে ঘুরতে এসে সমুদ্রে না নামলে হয়? মন তো মানেই না। ফলে সমুদ্রের জলে একটু গা ভেজাতে এবং দাপাদাপি করতে আমরাও এগিয়ে চললাম সমুদ্রের দিকে। এবং দীঘার যে সমুদ্র সৈকত বা পুরীর পরিষ্কার পরিচ্ছন্ন জল, এখানের জলটা কিন্তু ততটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একটু কাদা রয়েছে। এবং আপনারা যদি কোনো ফ্যামিলির সাথে আসেন, আপনার ফ্যামিলির সাথে যদি আসেন বা বাচ্চাদের নিয়ে আসেন বা কোনো কাপেলই যদি আসেন আপনারা, তাহলে আপনাদের জন্য অবশ্যই এটা একটা খুব ভালো জায়গা। এবং আমরা ছিলাম ডলফিন রেজর্টে, এগুলিকে ওরা বলছে ডলফিন ক্যাম্প বলছে রেজর্টগুলোকে ওরা। এবং এখানের যে এর আগেই তোমরা ছোটো ছোটো কটেজগুলো দেখলেন, ছোটো ছোটো কটেজগুলোর আলাদা আলাদা রেট রয়েছে, এবং যে টেন্টগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা রয়েছে। টেন্টগুলো তুলনামূলকভাবে কম এবং রুমগুলোর একটু বেশি রেট। একটা আলাদাই অভিজ্ঞতা আপনারা এখানে এসে পাবেন। এবং এখানে দোলনা ইত্যাদি বিভিন্ন রয়েছে। এবং এখানে যে প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে
পৌঁছাতে না পৌঁছাতেই আপনাদেরকে হাতে ধরিয়ে দেবে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল, যেটা আপনারা দেখলেন। এরপরে লাঞ্চ রয়েছে, সন্ধেবেলাতে টিফিন রয়েছে, তারপরে ডিনার রয়েছে এবং পরের দিন সকালের টিফিনটা ইনক্লুড রয়েছে। এবং এখান থেকে চেক আউটের সময় সকাল 10টা। আমাদের সমুদ্রে স্নান কমপ্লিট হয়ে গেছে। এরপরেও রুমে গিয়ে ভালোভাবে স্নান করতে হবে। এখানে জলটা তো বললামই খুবই কাদা। দেখুন, এটা মনে হয় আমার তারা মাছের অংশ, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। এই সাইডের একটা পঞ্চভুজ থাকে, তো এই সাইডের একটা হয়তো কোনোভাবে ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তারা মাছ। ইতিমধ্যে খিদে খুব ভালোই পেয়েছিল। স্নান করে আসতে না আসতেই লাঞ্চের জন্য ডাক পড়ে গিয়েছে এবং তাড়াতাড়ি রেডি হয়ে আমরা এখানে এলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, একটা তরকারি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, স্যালাড আর রয়েছে পাঁপড়। তো একটা একটা করে এখন আমরা খাবো এবং খাবারের স্বাদ খুব ভালো ছিল, একেবারে ঘরোয়া রান্নার মতোই, খুব বেশি ঝাল না, হালকা হালকা স্পাইসি। এবং আমরা যে প্যাকেজটা, অর্থাৎ এখানের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজের সাথেই 4 বেলা খাবার ইনক্লুড রয়েছে। অর্থাৎ আসার পরেই ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে লাঞ্চ, বিকেলবেলায় রয়েছে চা, মুড়ি এবং পেঁয়াজের পকোড়া, রাতের বেলায় ডিনার রয়েছে এবং ডিনারে রয়েছে আপনারা রুটিও নিতে পারেন আবার ভাতও নিতে পারেন। এবং রাতের যে ডিনারটা সেখানে চিকেন রয়েছে এবং আপনি চাইলে মটনও নিতে পারেন, সেক্ষেত্রে 100 টাকা এক্সট্রা লাগবে। এছাড়া রাতের বেলায় রয়েছে কমুদি মাছের মাছ ভাজা, অর্থাৎ কমুদি মাছ ভাজা, এবং আর রয়েছে বারবিকিউ চিকেন, সেক্ষেত্রে 450 টাকা কেজি, 500 নিলে 250 টাকা পড়বে। এছাড়া এই যে ক্যাম্পগুলো রয়েছে, ক্যাম্পগুলোর ভেতরেই তাদের নিজস্ব দোকান রয়েছে, সেখান থেকে আপনি নিজের অন্যান্য সামগ্রী জিনিস নিয়ে নিতে পারেন। খাবার খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে টিফিনের দিকে আবার বেরিয়ে পড়লাম এবং সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা ঠিক করলাম এখন আমরা যাব ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে। তো রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে। তো এখানের যে ক্যাম্পের যে লোকজন ছিল তাদের কাছে শুনলাম রিসেন্টলি যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে নাকি ম্যানগ্রোভ জঙ্গলটা খুব ভালোভাবে নষ্ট হয়ে গেছে। এই গ্রাম্য রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চললাম সেই ম্যানগ্রোভ ফরেস্টের দিকে এবং লোকের কাছে শুনলাম যেটা যে এখানে নাকি সেরকম কোনো হসপিটাল নেই। প্রাইমারি স্কুল এবং হাই স্কুল রয়েছে, হসপিটাল বলতে রয়েছে সেই নর্মাল যে হেলথ সেন্টারগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং সুপার স্পেশালিটি হসপিটাল বলতে রয়েছে কাকদ্বীপে, নামখানাতেও নেই। ফলে এখানের মানুষজনের সমস্যা অবশ্যই হয় এবং এখানে নয়, নামখানাতে একটা বিল্ডিং দেখলাম, ওখানে কি হয় যখন ঝড় বৃষ্টি হয় তখন সমস্ত লোকজনদেরকে সেই বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। मैंग्रोव फॉरेस्ट है, तो अभी हम लोग उधर जा रहे हैं, देखते हैं उधर कौन सा पेड़ों रहते हैं, फिर उसका विवरण अच्छे से समझाऊंगा। तो चलिए, बंगाली लोगों के लिए बंगाली से एक बार हो जाए। ইতিমধ্যে সেটি রাস্তার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ম্যানগ্রোভ ফরেস্ট সেফটি এবং আমরা পৌঁছে গেছি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে প্রত্যেকটি ম্যানগ্রোভ গাছ এবং এই গাছগুলিতে আপনারা দেখতে পাবেন শ্বাসমূল রয়েছে, অর্থাৎ
এই যে এখানের যে লবণাক্ত মাটি, সেই লবণাক্ত মাটিতে ছোট ছোট যে কাঁকড়া অক্সিজেনের পরিমাণ শামুক রয়েছে ঠিক নেই, তাদের উদ্ভিদগুলোর যতটা প্রয়োজন ততটা নেই, ফলে যখন শ্বাসমূল বেরিয়ে গেছে। এখন হয়তো ভাটা চলছে তাই এইদিকে জল আসে না, আর যখন বর্ষাকাল আসে তখন এইদিকে জল চলে আসে। এবং এই দিকের এই কিছুদিন আগে যে একটা ঝড় হয়েছিল তার কারণে এই দিকের এই গাছগুলো একেবারে মরেই গেছে বলতে গেলে। ওই দিকে যে ছোট ছোট গাছগুলো দেখাচ্ছে দূরে, সেগুলো সরকার থেকে লাগানো হয়েছে যাতে এরকম বিভিন্ন যখন ঝড়ঝাপটা আসে তখন যাতে সমুদ্র থেকে আগত যে তীব্র প্রবল গতিতে আসা যে বাতাস, সেটা যাতে এখানেই অনেকটা কমে যায় আর কি তার গতিবেগটা। ফলে যে পিছন দিকে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে যাতে ততটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে এইখানে এই ম্যানগ্রোভ গাছগুলোকে লাগানো হয়েছে। অবস্থা খুবই খারাপ সিচুয়েশন হয়ে আছে এখানের, দূরে দূরে রয়েছে ভালোভাবে। চলো দেখা যাক কাছের দিকে গিয়ে। এখান থেকে শুনেছি সানসেটটা খুব ভালোভাবে দেখায়, বাট দেখাচ্ছে না এখনো কোনো দিকে। এখানে পৌঁছানোর পরে অনেক রঙ্গভঙ্গি করার পর আমি আর কঙ্কন রুম ফিরে আসি। এখানে মোটামুটি বিভিন্ন ফটোশ্যুট ভিডিও করে অনেকটাই সময় এখানে কাটিয়েছি। জঙ্গলটা থাকলে ভালো করে দেখতে পাবে তোমরা বিভিন্ন কিছু সিনস। এখানে আরো অনেকেই এসেছিল বিভিন্ন ক্যাম্পে, এবং আমরা সন্ধ্যা হয়ে গেছিল আমাদের ফিরে আসছি। ততক্ষণ আমাদের ক্যাম্পের লাইট জ্বলে উঠেছে রং বেরঙের, সাথে রয়েছে সাউন্ড সিস্টেম এবং গান বাজছে। এখানে অনেকটা সময় কাটানোর পরে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, কারণ আগের দিন রাত্রেবেলায় ঠিকমতো ঘুম হয়নি। দ্বিতীয়ত এখানে আসার পর থেকে স্নান মজা ইত্যাদিতে চললই, কোনো রেস্ট নেওয়া হয়নি, ফলে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এবং যখন লাঞ্চ সেই সময়ই অর্ডারটা নিয়ে নেবে সন্ধেবেলায়, যদি কমুদি মাছ ভাজা অথবা বারবিকিউ চিকেন লাগে সেটা। তো আমরা 500 গ্রাম বারবিকিউ চিকেনের অর্ডার দিয়ে দিয়েছিলাম, এবং এখানে কিছুক্ষণ সন্ধেবেলায় কাটানোর পরে আমরা
রুমে ঢুকে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল এবং ঘুমিয়েও পড়েছিলাম আমি। হঠাৎ কঙ্কন ডাকে, বলে যে বারবিকিউ চিকেন চলে এসছে, এখানে যে বোন ফায়ার হয়েছিল সে বোন ফায়ারে করা। এরপরে ওটার কোনো ক্লিপও নেওয়া হয়নি, কারণ ঘুমের ঘরে খেয়ে নিয়েছি, কোনো ক্লিপ নেওয়া হয়নি ওটার। একদম ভালো লাগছিল না, পুরোপুরি খেতেও পারিনি, শেষ করতে পারিনি, যতটা পেরেছি খেয়েছি। তারপরে প্লেট রেখে দিয়েছি, কী হলো তার কোনো হিরোইনের মতন দেখাচ্ছে। চা মুড়ি এবং পেঁয়াজের পকোড়া টিফিনটা করেই শুয়ে পড়েছিলাম। এরপর সন্ধেবেলা ডিনারের জন্য আমাদেরকে ডাকলো এবং ডিনারে আমি আগেই বলেছি মটন নিয়েছিলাম, এক্সট্রা 100 টাকা নেবে। মটনটা বেশ নরম নরম, খুব ভালোই হয়েছিল। এবং রাতের বেলায় রুটি নিইনি, ভাতই নিয়েছিলাম। একটা সবজি ছিল, স্যালাড ছিল আর মটনটা ছিল এবং ডাল ছিল ভাতের সাথে। ডিনার কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পেলে আমার মটন ছিল এবং বাকি ডিটেলস আমি পরে জানাবো। আর ভাত ছিল, রুটি নিইনি। এরপরে চলো কালকে সকালে দেখা হবে। আজকে প্রচণ্ড ঘুম পেয়েছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং গাইজ, হ্যালো, গুড মর্নিং গাইজ। এখন সময় 5:32 এবং আমি রয়েছি ডলফিন রিসর্টে। তো এখন জোয়ার চলছে, তো জল একেবারে রিসর্টের সামনে চলে এসছে, তোমরা দেখতে পাবে এখানে। এবং চারিদিকে পুরো জলমগ্ন হয়ে গেছে এখন। সমুদ্র এখন খুবই চঞ্চল রয়েছে। এর আগে যে ভিডিও ক্লিপগুলো রয়েছে, অর্থাৎ তোমরা আগে যে ভিডিওগুলো দেখলে, এগুলোতে সমুদ্রকে তোমরা শান্ত দেখলে, বাট এখন সমুদ্রের যে দৃশ্যটা সেটা দেখলে মানে একটা আলাদাই দৃশ্য। এটা যেমন রেগে রয়েছে, অ্যাংরি, জানো সে অ্যাংরি সি, হোয়াট অ্যাংরি সি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। ভোরবেলাতে কেউই উঠেছিল না, আমি ফার্স্ট উঠেছিলাম এবং আমি এবং কিছু পাখি মিলে এখানে সি বিচের ধারে সময় কাটাচ্ছিলাম। ভোরের বেলায় সমুদ্রের ধারে যে একটা মনোরম একটা দৃশ্য, একটা মুহূর্ত, সেটা আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না। এবং দূর থেকে যে জেলেরা মাছ ধরতে গিয়েছিল তারা ফিরছে ভোরের বেলা। এবং এখানের আমি একাই ছিলাম, এখানের কেউ ঘুম থেকে ওঠেনি। দেখলাম এই যে আমাদের ক্যাম্পটা ডলফিন ক্যাম্পের কেউই উঠেছিল না সেই সময়টাতে। আমি এখানে অনায়াসে ভিডিও করতে করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম এবং সময়টা নিমেষের মধ্যেই যে চলে গেল বুঝতেই পারিনি। একদিন দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য তোমরাও এখানে এসো, এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি এখানে এসো তাহলে অনলাইনে বুকিংটা না করে এখানে এসে ক্যাম্পগুলোকে একবার দেখে নিই যে বালির বিচ কোন কোন ক্যাম্পে রয়েছে, এবং সেই ক্যাম্পগুলোতে
বুকিংটা করো, তাহলে কিন্তু স্নান করার সময় অথবা সমুদ্রে নামার সময় আপনাদেরই সুবিধা হবে। আপনাদের ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে এলে তাদেরও কোনো প্রবলেম হবে না আর কি। নাহলে আপনারা কোনো ক্যাম্প একটা বুকিং করলেন, দিয়ে দেখলেন যে সেখানে মাটির বীজটা রয়েছে বলে কাদা বিভিন্ন কিছু সমস্যা হতে পারে, তাই এসে করে দেখে করেই নেন। এবং দীঘা পুরী তো আপনারা গিয়েইছেন, মন্দারমণি গিয়েছেন, মন্দারমণির সাথে এই জায়গাটাকে তুলনা করা যায়, কারণ মন্দারমণি যে সি বিচ সেটা কিন্তু শান্ত প্রকৃতির এবং এখানেও যে সি বিচটা শান্ত প্রকৃতির। এবং দীঘা পুরীতে বিভিন্ন কোলাহল হই হাট্টা, সমুদ্রের ধারে যে রুম রয়েছে সেগুলোতে প্রাইসও তুলনামূলকভাবে খুব বেশি। এরপরে কিছুক্ষণ পরেই আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টে লুচিও নিতে পারেন আবার রুটিও নিতে পারেন, ডিম রয়েছে, মিষ্টি রয়েছে, ঘুগনি রয়েছে। এখানেই ভিডিও শেষ, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।